আজকের এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আমি পুজো করছি। পুজো তো তোমাদেরকে দেখাবো। পুজোর সাথে সাথে আমার জীবনে ঘটে যাওয়া সবথেকে বড় একটা ঘটনা তোমাদেরকে আজ বলবো, যেটা আমি অনেক দিন ধরে বলার চেষ্টা করছি কিন্তু হয়ে ওঠেনি কোনো কারণে। তাই ভাবলাম আজকে এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে বলবো। আজ তোমাদেরকে আমি বলবো মহাদেবকে আমি কিভাবে স্বপ্নে পেয়েছিলাম, কেন আমি বাবা মহাদেবকে এত বিশ্বাস করি, এত মেনে চলি, কেন এত পুজো করি। কারণ আমার শ্বশুরবাড়িতে মহাদেবের কোনো সময় পুজো করে না, আমি আসার পর থেকে পুজো করি। ভিডিওটা শুরু করার আগে চলো তোমাদেরকে আগে ইন্ট্রোটা দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, আমি উর্মি, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। যারা যারা ইউটিউব ফেসবুক দুটো থেকেই দেখছো তাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। বিয়ের প্রথম প্রথম জীবনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ সেই দিনগুলো আমি কোনো দিন ভুলতে পারবো না। এবং যারা কষ্ট দিয়েছে, যারা আঘাত দিয়েছে, কোনো সময় এই কথাগুলো কোনো দিন ভোলার নয়। জানো তো, আমি যতই চেষ্টা করছি বলতে, কিন্তু কোনো না কোনো দিক থেকে আমার সেই বুকের কোনো এক জায়গায় সেই কষ্টটা রয়েই গেছে। জানি না আমি যতদিন বাঁচবো ততদিন এই ব্যথাগুলো আমাকে কুড়ে কুড়ে খেয়ে নেবে। জানো তো, পুরো একটু একটু করে আমাকে শেষ করে দিচ্ছে এই যন্ত্রণা। বিয়ের প্রথম প্রথম খুব ভালোই কাটছিল। তারপরে যখন আমি প্রেগনেন্ট হয়ে যাই, তারপর থেকে প্রায় 3 মাস 4 মাস, হ্যাঁ 4 মাস হবে, 4 মাসের মাথায় সংসার থেকে আমাদেরকে হঠাৎ করে আলাদা করে দেওয়া হলো। সেই সময়টা মনে হচ্ছিল আমার পায়ের তলার মাটি একটু একটু করে পুরোটাই সরে যাচ্ছিল। কি করব, কোথায় যাব, কিভাবে থাকবো, হাতে টাকা পয়সা নেই, কি করব, মানে এইগুলো চিন্তা ভাবনায় না আমি পুরোপুরিভাবে করে শেষ হয়ে যাচ্ছিল আমার ভেতরটা। তবুও আমরা এত লড়াই করেছি, তবুও আমরা দুজন দুজনের কোনো সময় হাত ছাড়িনি। এখনো পর্যন্ত আমরা শক্ত করে ধরে আছি সেই হাত। আমি কোনো সময় স্বপ্নেও ভাবিনি যে আমার এই সংসারটা একটু একটু করে এভাবেই শেষ হয়ে যাবে। সব কিছু আলাদা করে দেবে, আলাদা হয়ে যেতে হবে, সবার থেকে দূরে যেতে হবে, কোনো সময় ভাবিনি আমি। তবে একটা জিনিস শিখেছি জানো তো, পরিস্থিতি যতই খারাপ হোক ততই আপন মানুষদেরকে চেনা যায় যে কে কীরকম ব্যবহার করছে। খারাপ সময়ে মানুষদেরকে খুব ভালোভাবে চিনে নিয়েছি। হঠাৎ করে এইভাবে আলাদা করে দিয়ে আমরা যে কিভাবে কত কষ্ট করেছি সেটা একমাত্র আমি আর আমার বর জানি, আর আমাদের ভগবান জানে যে আমরা কিভাবে কত কষ্ট করেছি। একটা ছিল না হাতা, খুন্তি, হাঁড়ি, কড়াই, কিচ্ছু ছিল না জানো তো। তখন এত পয়সার অভাব ছিল, সেই যে সব কিছু একসাথে কিনে নেবে সেই টাকাটাও ছিল না। একটু একটু করে কিনতে হয়েছিল আমাদেরকে। সব কিছু যেন ওলট পালট হয়ে যাচ্ছিল চারিদিকে। তবুও আমরা একে অপরকে দুজন দুজনকে বুঝিয়ে বুঝিয়ে রাখতাম যে সব ঠিক হয়ে যাবে, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে, এইভাবে থাকতাম। তো বলে না, কথায় আছে যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সত্যিই তাই, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। প্রেগনেন্সির ওই টাইমে যে একটা মেয়েকে, একটা সদ্যজাত মাকে যে নতুন সন্তানের জন্ম দেবে, তাকে এক একটা বাড়িতে কত মাথায় তুলে রাখে, কত আহ্লাদে রাখে। কিন্তু আমার কপালটা দেখো, মানুষের লাথি ঝাঁটা, অপমান, অসম্মান, তারপরে দিন দিন প্রতিদিন প্রতিনিয়ত আমাকে গালিগালাজ শুনতে হতো। এইভাবে আমার দিন কাটতো জানো তো। আমি যে স্বাভাবিক থাকবো সেই স্বাভাবিকটাই আমাকে থাকতে দেওয়া হতো না। আমি ডিপ্রেশনে চলে যেতাম এত, কান্না করে করে চোখ মুখ ফুলে যেত। তবুও আমি হাল ছাড়তাম না জানো তো। ভগবানকে স্মরণ করতাম, ভগবানকে ডাকতাম, গীতা পাঠ করতাম, গীতা পড়তাম, ভগবানকে ডেকে ডেকে থাকতাম। এমনকি প্রেগনেন্সির টাইমে আমি কোনো মাসে আমার নিজের বাবা মাকে শুদ্ধ আমি কাছে পাইনি, কারণ সেই টাইমে লকডাউন ছিল, ওরাও আসতে পারছিল না আর আমিও যেতেও পারছিলাম না। বাইরে যাওয়া আসা বন্ধ, আর ডাক্তার দেখাতে যেতাম অনেক রিস্ক নিয়ে। এইরকমটা চলতে চলতে আমাদের প্রায় 9 মাসের বেশি হয়ে গেছে। তো আমার ডেলিভারির ডেট দিয়ে দিয়েছিল ডাক্তার, যে যত তাড়াতাড়ি পারো তোমরা এইরকম বাচ্চাটা তুলে নেওয়ার চেষ্টা করো, যে তুলে নাও, নয়তো ক্ষতি হয়ে যেতে পারে। ডাক্তার এমন একটা ভয় দেখিয়েছিল, সিজারে এরকমটাই ভয় দেখায় প্রায় মানুষকে, আমরা জানি ওগুলো। তো আমরাও প্রথম মা যেহেতু, আমরাও স্বাভাবিক এগুলো শুনে আচমকা ভয় পেয়ে গেছিলাম। তো আমার বর আর দেরি না করে তার একটা ডেট দিয়েছিল, সেই ডেটে ভর্তি করবে আর কি, সেই রকম সিদ্ধান্ত নিয়েছিল। তারপর সেই সময় কি বলবো, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল যে আমি কি করব। আমি তো কিচ্ছু জানি না, কি নিতে হয় না নিতে হয়, কি করতে হয়, সেই সব কিচ্ছু জানি না। তো বিশ্বাস করো, না পেয়েছি শাশুড়ি মাকে, না পেয়েছি শ্বশুরকে, না পেয়েছি শ্বশুরবাড়ির লোকজনদেরকে, তারপরে
না পেয়েছি নিজের বাবা মা ভাই বোন, কাউকে কোনো দিন পাইনি। ওই ফোনের ওপারে যেটুকু বলতো সেটুকুই। তারপর যেই দিনকার আমার ডেট ছিল ভর্তি হওয়ার, তার আগের দিন মানে সেই দিনকারই ভোরের বেলা আমি এমন একটা স্বপ্ন দেখবো আমি কখনো কোনো দিন কল্পনা করিনি গো, বিশ্বাস করো। আমি নিজেকেই মানে বিশ্বাস করতে পারি না যে আমি ওই রকম একটা স্বপ্ন দেখব। মানে কেউ যেন সেই শিবের পোশাকে, মানে মহাদেব যেই রকমভাবে বেশে থাকে সেই বেশেই এসে আমাকে হঠাৎ করে বলছে যে তুই এত চিন্তা করছিস কেন, চিন্তা করিস না, আমি তো তোর সাথে আছি, তোর পাশে কেউ না থাকলেও আমি তো আছি, তোর বাবা আছে না, তুই একদম চিন্তা করবি না, তুই যেখানে যাবি সেখানেই আমি থাকবো, তুই দেখবি তোর বেডের পাশেই আমি আছি। বিশ্বাস করো, ভোরবেলাতে স্বপ্নটা দেখে আচমকা আমি মানে ঘুম ভেঙে গেছে আমার। আমি নিজেকে বিশ্বাস করাতেই পারছিলাম না যে আমি এতদিন মহাদেবকে ডেকেছি, কিন্তু এইভাবে স্বপ্নে দেখবো আমি কোনো সময় ভাবিনি। হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পরে না, মানে আমি কাউকে কথাটা কিছু বলিনি, কারণ তখন তো কেউ কথা বলতো না আমাদের সাথে, আমার বর একমাত্র, মানে আমার বর আর আমি আর কি। তো যাই হোক, আমরা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপর আমার শাশুড়ি মায়ের সাথে আমি নিজে থেকেই কথা বললাম যে মা আমাকে কয়েকটা শাড়ি দাও যদি ওখানে লাগে। তো মায়ের থেকে শাড়িগুলো চেয়ে নিলাম। মা বললো যে ঠিক আছে, কোনো ভয় নেই, অসুবিধা নেই, যাও। আমি আর আমার বর গেলাম। বিশ্বাস করো, সেই স্বপ্নটা দেখার পর থেকে না, মানে আমার মনের মধ্যে যে ভয় ছিল, মানে কোনো ভয় বলতে কিচ্ছু নেই। এত সাহস নিয়ে আমি যাচ্ছি। তারপর জানো তো, সাহস নিয়ে বাড়ি থেকে বের হই মহাদেবের নাম নিয়ে। তারপরে নার্সিংহোমে যাই, যা কাজ ছিল সেগুলো আমার বর ফিল আপ করেছে, ফর্ম টর্ম ফিল আপ করতে হয় সেগুলো করেছে। তারপরে বেডের মধ্যে আমাকে দিয়েছে, যেই বেডটায় আমি থাকবো সেই বেডে আমাকে বসিয়ে দিল, ড্রেস চেঞ্জ করিয়ে দিল। তারপরে একটা খবর আসে, যেমন অনেকটা টাইমের পরে তারপরে একটা খবর আসে যে আমাকে যে সিজার করবে, মানে যেই লেডি ডাক্তার আমি দেখাতাম সেই ডাক্তার অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে, উনি আসতে পারবেন না। তারপরে আবার মানে আমাকে তো এদিকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, চ্যানেন ট্যানেন করে দিয়েছে। তারপরে মানে আমার বাড়ির লোককে খবর দিচ্ছে আর কি, যে যদি অপারেশনটা মানে আজকেই করবে নাকি অন্য দিন করবে, এরকম একটা চিন্তা ভাবনা করছিল। তারপর এদিকে তো ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, আমার বাড়ির লোক তো ভয় পাচ্ছে, মানে আমার বর ভয় পাচ্ছে যে কিছু হয়ে যাবে কি না। তারপরে যেই ডাক্তারটা মানে আমার অপারেশন করার কথা ছিল, যেই লেডি ডাক্তারটা, তিনি ফোন করে অন্য একটা ডাক্তারের হাতে আমাকে দেয় যে তুমি অপারেশনটা করো। তারপরে আমি মানে স্বাভাবিকভাবেই, মানে আমার টাইম যখন হয় প্রায় 2:45 এরকম টাইমে আমি ওটিতে ঢুকি, আমাকে নিয়ে যাওয়া হয়। আমার কিন্তু সত্যি বলতে বিশ্বাস করো, পাশে 2টো অপারেশন চলছিল, ওদেরকে দেখেও আমার একটুও ভয় লাগছিল। তারপর আমাকে বেডে শোয়ানো হয়েছিল। শোয়ানোর পর মানে আমার সাথে ডাক্তারবাবু কথা বলছিল, দেখ পা নাড়াতে পারছিস কি না। তারপর ডাক্তারবাবুকে বললাম যে না, আমার পা নড়ছে না। তারপর আস্তে আস্তে যখন অপারেশনটা হচ্ছিল, আমি কিন্তু বুঝতে পারছিলাম, সেলাইয়ের সময়ও বুঝতে পারছিলাম সুচগুলো এইভাবে টানছিল তুলছিল। সেই সময়টা আমি একটা জিনিস ফিল করতে পারছিলাম না, আমার মাথার কাছে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে আর আমার মাথায় শুধু হাত বুলিয়ে দিচ্ছিল।